আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। জুলাইয়ের সুবিধাভোগীরা যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসেবে এখনো দাবি করে, মানে এখনো জুলাই ব্যবসাটা যারা রমরমা রাখতে চায় বা জুলাই ব্যবসা করে ইউনূস সরকারের কয়েকটা বছর, 1.5টা বছর যারা একেবারে সাংঘাতিক রকম ফর্মে ছিল, এদের ভেতরে যে একটা ধরপড়ানি শুরু হয়েছে, এটা 2-3 জায়গা থেকে হইতে পারে। একটা হয়তো আওয়ামী লীগ আসার ভয়। নিশ্চিতভাবেই তারা জানে যে আওয়ামী লীগকে, আর তারা যেটা ভেবেছিল, তারা যেটা স্বপ্ন দেখেছিল যে আওয়ামী লীগকে ধূলিসাৎ করে ফেলবে, এইটা এখন বুঝতে পারছে যে এটা সম্ভব না। ওই যতই রাজনীতির ময়দানে বা সংসদে, ফেসবুকে, তাদের আবার ফেসবুকটা বিশাল অস্ত্র, তো সমাবেশ করার মুরদ নাই, কোথাও জনসমাগম করার মুরদ নেই। ফেসবুকে যতই বক্তৃতা দেয় আওয়ামী লীগকে ঠেকানো হবে, শেখ হাসিনাকে ফেরানো হবে, হ্যাঁ, এটা যে তাদের আশায় গুড়ে বালি, তারা এটা বুঝে গেছে। ফলে আওয়ামী লীগ চলে আসলে পরে, ওই যে আমি এর আগে একটা আলোচনা বলেছি, সম্পর্ক সমস্যাটা এখন এত তীব্র জায়গায় চলে গেছে যে আওয়ামী লীগ ফিরলে পরে এদের যান নিয়ে টানাটানি যারা দেশে আছে। আমি কিন্তু বিএনপির কথা বলছি না, ভেরি ক্লিয়ার। বিএনপির সব নিয়ে টেনশন ফেনশন নাই। হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি একজন আরেকজনের নিয়ে অত টেনশন নেই। যান নিয়ে টানাটানি হচ্ছে এই যে জুলাই গং যারা আর কি, তথাকথিত জুলাই যোদ্ধা, জুলাই আন্দোলন, তথাকথিত বিপ্লব এবং জুলাইয়ের সন্ত্রাসী, এরা জানে যে আওয়ামী লীগ আসছে তাদের যান নিয়ে টানাটানি। আওয়ামী লীগ যেমন জানে যে এরা যদি আরো হৃষ্টপুষ্ট হয় তাহলে আওয়ামী লীগের যান নিয়ে টানাটানি, এবং গেছেও আওয়ামী লীগের যান নিয়ে টানাটানি হয়েছে। বিএনপি যা করেছে সেইটা এই বিদ্বেষ রেষারেষি আওয়ামী লীগ বিএনপির মধ্যে সারা জীবনই আছে। তো এই জুলাই গং এরা যে ভয় পাচ্ছে, এর বেশ কিছু লক্ষণ আছে। আমি বারবারই বলছি, এই যে তৌহিদ হোসেন মুখ খুলেছে, ব্যাপারটা কি? আমার কোনো দোষ নাই ভাই, আমারে মাফ করে দেন। দেখেন, একটা ফটোকার্ড চারদিকে ছড়াইছে না, সবাই এই ফটোকার্ডটার দিকে নজর দিচ্ছে, সবাই এক কথা বলছে, সব দোষ ডক্টর ইউনূস, আমি কিছু জানি না। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন তিনি বলেছিলেন ডক্টর ইউনূসের কিচেন ক্যাবিনেট ছিল, আমাকে রাখা হয়নি। আমি দায়িত্বহীন ভাবে বলতে চাই, আমি সেখানে ছিলাম না। সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাখাওয়াত হোসেন। তারপরে বাণিজ্য চুক্তির আওতায় সস্তায় মাংস, পোল্ট্রি ও পানির সম্পদ আমদানির তীব্র বিরোধিতা করেছি। শেষ দিন পর্যন্ত এই চুক্তির বিরুদ্ধে লড়েছি। চুক্তি ঠেকাতে পারিনি সাবেক উপদেষ্টা ফরিদা আক্তার। পরে জানতে পারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে 6 জন উপদেষ্টা প্রতি মঙ্গলবার বৈঠক করেন, যাদের কিচেন ক্যাবিনেট বলা হতো। সব সিদ্ধান্ত সেখানে হতো। মার্কিন চুক্তির বিষয়ে আমি বা পররাষ্ট্র মন্ত্রণালয় অবহিত নয়। তৌহিদ হোসেন, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা। মার্কিন চুক্তি নিয়ে ডক্টর ইউনূস আমাকে ডাকেননি। সাবেক উপদেষ্টা আসিফ নজরুল এবার সেই মিছিলে যোগ দিয়েছেন আরো একজন, এবং খুবই আলোচিত সমালোচিত, সেটা হলো আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদের দাবি, কিচেন ক্যাবিনেটে ছিলাম না, বাণিজ্য চুক্তি সম্পর্কে জানতাম না, জানতো না এনসিপি। খুব সিরিয়াস কিছু কথা আসিফ মাহমুদের মুখ দিয়ে এসছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করার বিষয়টি জাতীয় নাগরিক পার্টি অবগত ছিল না বলে দাবি করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, নির্বাচনের 3 দিন আগে চুক্তিটি করা হয়েছে। অনেকে বলেন সব পার্টিকে জানানো হয়েছে। আমি আমার আহ্বায়কের সঙ্গে কথা বলেছি, সবার সঙ্গে কথা বলেছি। এই চুক্তির আজকে জাতীয় নাগরিক পার্টি কনসার্ন নেয়নি। তাহলে বাবা, তোমাদের জাতীয় নাগরিক পার্টি যে সংসদে আছে, সেখানে কেন মার্কিন চুক্তি নিয়ে তোমরা আওয়াজটা তুলো না? কেন চুপচাপ আছো নীরবে নিবৃতে? এখন আবার বলছো যে, তো নীরবতা যদি সম্মতির লক্ষণ হয় তাহলে তো সংসদে তোমরা নীরব। সেই জায়গায় কেন প্রশ্ন ওঠে না? সংসদে একবার মার্কিন চুক্তি নিয়ে আলাপ হচ্ছে। আচ্ছা, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে আসিফ কথা বলছিলেন। সাবেক অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, বিএনপির হয়ে কাজ করেছেন বলে দাবি করেন আসিফ মাহমুদ। তিনি বলেন, এই চুক্তির জন্য 3 মাস সময় দেওয়া হয়েছিল, কিন্তু সরকার 1 মাসের মধ্যেই চুক্তিটি করলো। আরো কিন্তু 2 মাস সময় ছিল। অনেক সময় আমরা শুনি তিনি তো বিএনপির সঙ্গে সমঝোতা করে অন্তর্বর্তী সরকারের কাজ করেছেন, মানে খলিলুর রহমানের কথা বলেছে। তিনি বিএনপির সঙ্গে সমঝোতা করে এই চুক্তির দায়টা অন্তর্বর্তী সরকারকে দেওয়ার জন্য নির্বাচনের 3 দিন আগে তড়িঘড়ি করে চুক্তিটা করলেন কিনা, এই প্রশ্নটা জনমনে আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করেছে বলে দাবি করে আসিফ মাহমুদ বলেন,
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বিএনপি করেছে বলে দাবি করে আসিফ মাহমুদ বলেন, আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে। নির্বাচনের 3 দিন আগে বিএনপি তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে, আর তারা এখন বলছে এই চুক্তি নিয়ে এখন কিছু করার নেই, এটি আগের সরকার করেছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা কিচেন ক্যাবিনেট নিয়ে কথা বলেছেন। আসিফ মাহমুদ এই কিচেন ক্যাবিনেটে ছিলেন কিনা সাংবাদিকদের এই মন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমিও বলেছি, কিচেন ক্যাবিনেট ছিল, তবে আমি এই ক্যাবিনেটের সদস্য ছিলাম না। আমরা গতকাল যে আলোচনা করেছি আপনাদেরকে জানিয়েছি, আসিফ মাহমুদ ওই কিচেন ক্যাবিনেটে ছিল না, সে ছিল মাঠের খেলোয়াড় হিসেবে। সোমবার দেশের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত কিচেন ক্যাবিনেটের থেকে আসতো। এই ক্যাবিনেটে 7 সদস্য ছিলেন যারা প্রতি মঙ্গলবার বৈঠক করতেন। তারপরে অন্যান্য বিষয়ে গতকাল আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি। দর্শক খেয়াল করে দেখবেন, এখন পর্যন্ত 5 জন উপদেষ্টা ইউনূস সরকারের তারা নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেছে। এতে করে কি তাদের দায় মুক্তি হয়ে যাবে এই বাংলাদেশে? এই বাংলাদেশের মানুষ কি জবাব নেবে না যে যা যা অন্যায়, অপরাধ, অত্যাচার, নির্যাতন করেছে তার প্রত্যেকটা ভাগিদার ইউনূস সরকারের প্রত্যেকটা উপদেষ্টা, এবং ইউনূসকে সব রকম উস্কানি দিয়েছে। সেই সময় একটা কেউ মেরে ফেলতো, আসিফ মাহমুদ যদি মুখ খুলতো, ব্রিগেডিয়ার সাখাওয়াত, ফরিদা আক্তার, আসিফ নজরুল, এরা যদি বলতো যে এই চুক্তিটা আমি মনে করি ঠিক হচ্ছে না, ধরলাম পদত্যাগও করলো না, যদি শুধু এই কথাটা বলতো, তাহলেও কি দেশের জন্য একটু মঙ্গল আসতো না? এবং এখন যে বকবক করছে তারা, আমরা কি ধরে নিতে পারি না যে এরা একটা ভীতি থেকে, একটা শঙ্কা থেকে, একটা দুর্ভাবনা থেকে যে এই দেশের মাটিতে তাদের আর পেটে ভাত জুটবে কিনা? আর ওই যে আবার রিপিট করে শুরুর দিকে গেলে, আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, ক্ষমতায় যাওয়া লাগবে না। আজকে বাংলাদেশের মানুষ পথে ঘাটে এদেরকে ছিছি কি করছে। আজকে আমরা একটা ভিডিও ছড়িয়েছে, দেখলাম মানুষ বলছে যে বহু করেছিস, আর করবি না, আর যদি করিস তো খবর আছে। সমন্বয়ক, আহ্বায়ক, এই পরিচয়ে দেশের প্রতিটা আনাচে কানাচে মানুষকে ত্যক্ত বিরক্ত করে ফেলেছে, এবং তাদের উপরের শেল্টার হিসেবে ছিল এই উপদেষ্টা, যারা এখন শুধু কোন রকম বলছে আমি তো এটার মধ্যে ছিলাম না, আমার কোনো দোষ নেই। আপনারা দেখেছেন আমাদের এখানে সম্মানিত আলোচকরা আলোচনা করতে এসে বলেন পাকিস্তান যে গণহত্যা বাংলাদেশের উপর করেছিল সেটার দায় পাকিস্তানের সামরিক কর্মকর্তারাও নিতে চায় না, একজন আরেকজনের উপর দোষ চাপাতো। এই পাকিস্তানের প্রেতাত্মা ইউনূস সরকার এখন আবার তারা নিজেরা বাঁচার জন্য একে অন্যের প্রতি দায় চাপানোর একটা প্রতিযোগিতায় নেমেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিঃসন্দেহে খুবই গভীর জলের মাছ, এটার বলার অপেক্ষা রাখে না। কারণ একটা মানুষ একটা সরকারে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ছিল, এবং থাকার পরে পরবর্তী একটা নির্বাচিত সরকারে একেবারেই খুবই অবাক করে দিয়ে সবাইকে তিনি সেই সরকারের একটা নির্বাচিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেছেন। মানুষ তখনই বুঝেছে যে ডালমে কুচ কালা হয়, এবং এইখানে বিএনপির হাত পা আমেরিকার কাছে কি বাঁধা। বিএনপি কি সত্যি এতটা দৈন্যদশায় ভুগছে যে তার একজন পররাষ্ট্রমন্ত্রী দেওয়া সম্ভব হয়নি? নিঃসন্দেহে না, এখানে বড় কোনো গেম আছে, এবং খলিলুর রহমান যে পররাষ্ট্রমন্ত্রী থেকে যাবেন, এইটা কি সেই যে লন্ডন বৈঠক ডক্টর ইউনূসের, এবং যেই বৈঠকের পেছনে একেবারে সুচারু প্লেয়ারের মতন খেলেছেন ডক্টর খলিলুর রহমান, সেই বৈঠকে কি নির্ধারণ হয়ে গিয়েছিল যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পরবর্তীতে রাখতে হবে, এবং খলিলুর রহমান আমেরিকার যত এজেন্ডা ইউনূস সরকারের সময় বাস্তবায়ন করেছে, আর যা বাকি আছে, যদি ধরেন যে সামরিক চুক্তির কথা এখন বলা হচ্ছে, সেটা ওই খলিলুর রহমানের মাধ্যমেই একেবারে 100% বাস্তবায়ন করা হবে। পররাষ্ট্রমন্ত্রী একটা আজগবি ছুটি নিয়ে একেবারে বাংলাদেশের মিডিয়া এখন তোলপাড় করা খবর, এই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি নাকি ছুটিতে যাচ্ছেন, এবং প্রায় 1 বছরের ছুটি তার। খবরটা আগে আমরা চোখ বুলাই। ইংরেজি দৈনিক টাইমস অফ বাংলাদেশের প্রথম পাতার খবর, খলিলুর আনপ্রেডিক্টেড ইউএনজিএ লিভ প্ল্যান রাইজেস এনিউবাস, অর্থাৎ খলিলুর রহমান নজিরবিহীন ছুটির পরিকল্পনা বিস্ময় বা সন্দেহ তৈরি করেছে। এই খবরে বলা হয়েছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এক নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ সভাপতি নির্বাচিত হলে তিনি পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে 1 বছরের জন্য ছুটি নেবেন। গত 13 মে জাতিসংঘে আয়োজিত এক আনুষ্ঠানিক মত বিনিময় সংলাপে এন্ডোরার এক প্রতিনিধির প্রশ্নের জবাবে তিনি এই তথ্য প্রকাশ করেন।
ইউএনজি এর পূর্ণকালীন সভাপতি হিসাবে দায়িত্ব পালন করতে হলে তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হবে কিনা অ্যান্ডোরার প্রতিনিধির প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন তিনি পদত্যাগ করবেন না। পররাষ্ট্রমন্ত্রী জানান তার প্রধানমন্ত্রী এটি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে পূর্ণকালীন দায়িত্ব হিসেবে এই পদটি গ্রহণের জন্য তাকে 1 বছরের রেহাই দেওয়া হবে। তার মানে তারেক রহমানের উপরে তিনি চাপিয়ে দিয়েছেন যে তারেক রহমান তাকে বলেছেন যে তাকে 1 বছরের জন্য ছুটি দেওয়া হবে। তার এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় তার এই ছুটির পরিকল্পনা ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে। তবে এই 1 বছরের ছুটির প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাকে অবাক করেছে, কারণ তারা এ ধরনের কোনো ব্যবস্থার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। তবে বাংলাদেশ সরকারের কার্যবিধি বা রুলস অফ বিজনেস অনুযায়ী কোনো মন্ত্রীকে ছুটি দেওয়ার এখতিয়ার আছে প্রধানমন্ত্রী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বের শুরুর দিকে একটা বড় সময় জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনী প্রচারের কাজে বিদেশে কাটিয়েছেন। বিষয়টি কূটনৈতিক ও নীতি নির্ধারকদের মধ্যেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। এই দেশে আর কি কি যে সম্ভব, আমি সেই প্রশ্নটাই আবার করতে চাই যে আমাদের বাংলাদেশে তারেক রহমান সরকার বিএনপি কি এতই দৈন্যতায় ভুগছে যে তার খলিলুর রহমানকেই লাগবে পররাষ্ট্রমন্ত্রী? এই লোককে আমের গাছেরটাও খাবো, তলারটাও খাবো, ইউনূস আমলে কামিয়েছে, ইউনূস আমলে খেয়েছে, এখন জাতিসংঘের সাধারণ পরিষদে সেখানে সভাপতিত্ব করবে, আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদও রাখবেন আবার 1 বছর পর। কি এমন মিশন বাকি রয়ে গেছে খলিলুর রহমানের যে 1 বছর পর এসে তার আবার সেই কোনো না কোনো একটা মিশন বাস্তবায়ন করতে হবে, তাকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থেকেই যেতে হবে? আসলে এটা কি প্রভাব পড়বে, এটা একটা রাজনীতিতে যারা সরে সরে ক খ জানে তারা বুঝে ফেলেছে। কারণ একজন মন্ত্রী যখন বলে এবং একজন প্রেসিডেন্ট যখন বলে যে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী যা চাইবে তাই হবে, বিষয়টা কি দাঁড়ালো? মানে বিষয়টা এরকম যে আমাদের ভূঁইয়া সাহেব ফোন করে আপনাকে বলল যে ফরিদ সাহেবের সাথে, ফরিদ সাহেব আমার সাথে গুসা করে আছে কেন, উনি যা চান তাই হবে, মানে একটা ওনার তরফ থেকে পুরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে তিনি মানবেন কি মানবেন না সেটা পরের কথা, কিন্তু তিনি কিন্তু বলে ফেলেছেন। এই বলার মধ্যে দিয়ে একটা বার্তা গেল যে, যেটা আপনি শিরোনাম দিয়েছেন, ভারত নির্ভর আমেরিকা, মানে আমেরিকা নির্ভর ভারত নয়। আপনি শিরোনামটা ঠিক উল্টো করে দিয়েছেন এবং এটা সত্য। মানে ভারত এই মুহূর্তে, আমি বারবার বলি কিন্তু আমাকে অনেকেই কত রকম যে সমালোচনা করে। আপনি দেখেন এখানে আমরা এটা নিয়ে এই চ্যানেলে আলোচনা করেছি, সেখানে ভূঁইয়া সাহেব ছিলেন, যে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট বলে যে তারা মাদার অফ অল ডিল স্বাক্ষর করেছে নরেন্দ্র মোদীর সাথে। আমরা এখানে আলোচনা করেছি। দুবাই তাকে ডেকে নিয়ে দুবাইয়ের শাসকেরা, আমিরেরা চলে আসে উইদাউট নোটিশে, চা খেতে চলে আসে নরেন্দ্র মোদীর কাছে। সৌদি আরব তাকে লাল গালিচার সংবর্ধনা দেয়। মিডল ইস্টের যারা শাসক রয়েছেন তারা নরেন্দ্র মোদীকে ভাই বলে, ভাই। আমেরিকা তাকে বলতেছে যে তিনি যা চান তাই হবে। রাশিয়া চলে এসেছে, শুধুমাত্র চায়নাটা একটু পিছিয়ে। তাছাড়া পৃথিবীর কোন দেশ ভারতের সাথে সুসম্পর্ক চায় না? ফ্রান্স নতুন চুক্তি করে ফেলেছে, এখন শুধু ফ্রান্সের থেকে বিমান আনবে না, তাদের সেই বিমান খোদ ভারতেই পয়দা করা হবে, মানে তৈরি করা হবে। তো এই প্রিয় দর্শক, আপনি ঠিকই লিখেছেন আমেরিকাকে বিশ্বাস করা কঠিন, কিন্তু কারো মুখ দিয়ে এই কথাটা বের করা যে আপনার কথায় আমি যা বলবেন তাই হবে, এই কথাটা কারো মুখ দিয়ে বের হওয়া মানে বোঝেন, সেটা হলো তাকে স্বীকৃতি দেওয়া। এখন পরে আপনি কি করলেন সেটা পরের বিষয়। রাজনীতিতে ব্যবসায়, তারপর জুয়া খেলায় কাউকে তো আপনি বিশ্বাস করতে পারবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু তারপর এই যে স্বীকৃতি, এটা একটা গুরুত্ব বহন করে। কারণ নরেন্দ্র মোদী তো মার্কিন প্রেসিডেন্ট তো পৃথিবীর কারো জন্য বলেন নাই, কোন শাসকের জন্য যে আপনি যা বলবেন তাই হবে, এটা কারোর জন্য বলে নাই, ভারতের জন্য বলেছে। ভারতের সবচেয়ে পরীক্ষিত বন্ধু, আপনারা কি জানেন 89 সালে
ভারত আর পাকিস্তান যুদ্ধ লাগিয়ে দিতে চেয়েছিল এই রাশিয়া, সেটা ভারত টের পায়, টের পাওয়ার কারণে সেই যুদ্ধটা হয় না। তাহলে এই সোভিয়েত ইউনিয়ন তখন তখন সোভিয়েত ইউনিয়ন ভাঙেনি, চেয়েছিল ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়ে যায়, এটা তারা চেয়েছিল। তো রাজনীতিতে এরকমই হবে। তারপরও প্রকাশ্য, আমি যদি আপনাকে প্রকাশ্য বলি যে যে আমাদের এখানে যারা যে দুইজন আছেন তারা যা বলবে তাই হবে, এই স্বীকৃতি কিন্তু কোনো অংশে কম না। আর অবশ্যই এই বিষয়টা প্রভাব পড়বে, কোনো সন্দেহ নাই। আমেরিকা ভালো করেই জানে যে এই মুহূর্তে বাংলাদেশ প্রসঙ্গে ভারত আমেরিকার উপর অসন্তুষ্ট, খুব ভালো করেই জানে। এখন আমেরিকার মনে কি আছে আর ভারতের মনে কি আছে এটা তো কেউ জানে না। রাজনীতিতে আবারও বলি, রাজনীতি, ব্যবসা, যুদ্ধ, প্রেম, এইখানে কে যে কার পক্ষে কে যে কার বিপক্ষে এটা আমরা জানি, কেউ কারো পক্ষে বা বিপক্ষে যে কোনো সময় যেতে পারে, সেটা আলাদা বিষয়। আপনি বিশ্বাস করলেন না করলেন সেটা আলাদা বিষয়। দেখা গেছে আপনার সবচেয়ে কাছের বন্ধুটা যুদ্ধে আপনার পিছনে ছুরি মারবে, দেখা গেছে যুদ্ধে আপনি যাকে প্রতিপক্ষ মনে করেছেন সে আপনাকে সহযোগিতা করবে, কোনো কোনো সন্দেহ নেই। রাজনীতি এরকমই হয়ে থাকে, হবেই। এই রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা আগে বন্ধু ছিল, তারা যুদ্ধ করেছে ব্রিটিশের পক্ষে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা একই পক্ষে ছিল, কিন্তু তারা এখন পৃথক, এটাই স্বাভাবিক। চীন আর আমেরিকা এত পরস্পরের বিরুদ্ধে এত বিরোধ, কিন্তু ৭১ মুক্তিযুদ্ধে তারা একই টেবিলে বসেছিল আমাদের বিরোধিতা করার জন্য। তাই রাজনীতিতে কে কার বন্ধু কে কার শত্রু এটা আসলেই সিদ্ধান্ত নেওয়া কঠিন। আপনি ইসরায়েলকে দেখেন, আমেরিকা আপনি দেখেন নরেন্দ্র মোদী ইসরায়েলও চলে যাচ্ছে, আবার ইরানের সাথে তার তেল নেওয়ার ব্যবসা রয়েছে। আপনি দেখেন আমেরিকার প্রেসিডেন্ট তার প্রতিনিধি এই দেশে পাঠায়, আবার রাশিয়ার সাথে তার তেল বাণিজ্য ঠিকই আছে। তো ভারত এদিকে স্বাধীন, ভারত স্বাধীন সত্তা। আমেরিকার সাথে তারা $500 বিলিয়ন চুক্তি করেছে। আপনি জানেন 6 ঘন্টা পরে এই রাশিয়া কি বিবৃতি দিয়েছে, মানে কয়েক ঘন্টা পরে, সম্ভবত ৫-৬ ঘন্টা বিবৃতি দিয়েছে যে ভারত একটা স্বাধীন রাষ্ট্র, সে সিদ্ধান্ত নিতেই পারে। সে কিন্তু ক্ষুব্ধ হয় নাই এই $500 বিলিয়ন চুক্তির কারণে, কারণ রাশিয়ার সাথে তার যে জ্বালানি চুক্তি, আজীবনের চুক্তি, এই মুহূর্তে অলরেডি ৫ থেকে ৬ হাজার রাশিয়ান সৈন্য ভারতে রয়েছে, তাদের সাথে তার সামরিক চুক্তি রয়েছে। আবার সৌদি আরবে যখন পাকিস্তান ঢুকে গেছে, ঠিক তখন আবার ভারত ঢুকে গেছে দুবাইয়ে, তাদের সাথে তাদের সামরিক চুক্তি হয়ে গেছে, তাদের ব্যবসায়িক চুক্তি হয়ে গেছে। তারা অলরেডি এর প্রতিক্রিয়া হিসেবে আরব আমিরাত থেকে ঘেঁটি ধরে পাকিস্তানিদের বের করে দেওয়া হচ্ছে। আপনারা শুনেছেন, নিউজে দেখেছেন। শুধু বের করে দিচ্ছে না, তাদের যে ইনকাম ছিল সেগুলো রেখে দিচ্ছে, এরকম দুষ্ট লোকেরা বলতেছে। তো রাজনীতিতে যে প্রিয় দর্শক মন্তব্য করছেন, আপনার মন্তব্যকে আমরা ফেলে দিচ্ছি না, কিন্তু তারপরেও কাউকে না কাউকে আপনাকে বন্ধু বানিয়ে চলতে হবে, এটাই স্বাভাবিক। মালদ্বীপের শাসক কি জাতা বলে নাই নরেন্দ্র মোদীকে? কি বলে নাই? ছোট্ট একটা দেশ, যে ভারত ফু দিলে উড়ে যাবে, সেই ১ বছর তারা বিরোধিতা করেছে। তারপর আমরা কি দেখেছি, সেই মালদ্বীপের প্রেসিডেন্টের সাথেই মজ্জুর সাথে এখন নরেন্দ্র মোদীর ভালো সম্পর্ক, যেটা আমি আগেই বলেছিলাম। আমি আওয়ামী লীগের পতনের ৬ থেকে ৭ মাস বা ৮ মাস পরেই বলেছিলাম, এই ভারত এবং আওয়ামী লীগের সাথে আমেরিকার সম্পর্ক, সুসম্পর্ক আজও কালো হবে। যদিও আমেরিকা এই দেশের রিজিম শেখ হাসিনার রিজিম পাল্টে দিয়েছে আমেরিকা। এই আমেরিকার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হবে ভারত ভারত আর শেখ হাসিনার সাথে, মানে আওয়ামী লীগের সাথে। তখন আজকে বাংলাদেশের যারা এখন মার্কিন চামচামি দালালি, মার্কিন পাচাটা, তারা দেখবেন কি গালাগালি শুরু করে দেয়। আপনি যে ঠাট্টা করে বললেন, নরেন্দ্র মোদীকে যেভাবে বিকৃত করে বললেন, নরেন্দ্র মোদী আসলেই বাংলাদেশকে বাঁচাতে পারে, বুঝেন না? সেটার মুরদে কোলায় নাই বিএনপির, ১৫ দিন না যাইতেই কিন্তু ডিজেল আনতে হয়েছে। সারা জীবন আপনারা কিন্তু ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট তসবি জপলেন, সেই ভারতের কাছ থেকে কিন্তু আপনাদের জ্বালানি এনে চলতে হয়েছে। তাই ফাইজলামি করেন না, মুরদ থাকে ভারতের সাথে সকল সম্পর্ক শেষ করেন। ভারত কাটা ধারে বেড়া দিচ্ছে, সিকরি করেন কেন? আপনার মুরদ থেকে আপনি কাটা ধারে বেড়া দেন, আপনার বাড়ির দেয়াল আপনি আগলা রাখবেন, আরেকজনে আপনি ন্যাংটা থাকবেন, আরেকজনের বাড়িতে আরেকজন শাড়ি পরে থাকবে, কাপড় পরে থাকবে, প্যান্ট পরে থাকবে, আপনার সমস্যা হয়। আর ন্যাংটার নাই বাটপারের ভয়। তো যেগুলো বলতেছেন নরেন্দ্র মোদী বাঁচাইতে পারে, ভাই নরেন্দ্র মোদী ছাড়া কেউ বাঁচাইতে পারবে না। নরেন্দ্র মোদী ছাড়া পৃথিবীর অনেক দেশই বাঁচে না, বুঝতেছেন না? আপনাদের আব্বা কি, আব্বা আমেরিকা কি বলেছে যে ভারত যা বলে তাই হবে? কেন বলে? বলে নাই তো পাকিস্তান যা বলে তাই হবে, বলে নাই তো সৌদি আরব যা বলে তাই হবে, বলে নাই তো বাংলাদেশ যা বলে তাই হবে। নরেন্দ্র মোদীর কথাই বলেছেন, তিনি যা বলবেন তাই হবে। আপনাদের মতো
ওই এক কাপ চা খাওয়ায় পিঠে একটা থাপ্পড় দিল, করতে গেছে সুধীর ভাই, আনন্দের সীমা নাই। ওই আসিফ মনির না, ওই ফিল্ড মার্শাল আসিফ মনির না, নরেন্দ্র মোদী। ওটা ভারত এবং ভারতের প্রধানমন্ত্রী। বুঝেন না যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে বেইজ্জতি করার কারণে বিএনপি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত 17 বছর ক্ষমতার বাইরে ছিল। বুঝেন না? আবারও যাবেন 17 বছর। নরেন্দ্র মোদী কি, ভারত কি বুঝবেন তো কয়দিন পরে, এখনই বুঝবেন। এই তো আর কিছুদিন পরে চিকরা চিকরি শুরু করে দিবেন, অলরেডি চিকরা চিকরি শুরু করে দিয়েছেন। জি, ধন্যবাদ। ইউনূসের ডাকাততন্ত্রের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের প্রকাশিত ইন্টারভিউর উপর আমি একটা ছোট ভিডিও করেছি। এর মধ্যে তৌহিদ হোসেন যমুনাতে যে ইন্টারভিউ দিয়েছেন পুরোটা প্রকাশিত হয়েছে। ইন্টারভিউটা শোনার পর আমার মনে হলো যে এখানে অনেকগুলো বিষয় এসছে যেগুলো নিয়ে আমাদের কথা বলার দরকার আছে। একে তো তৌহিদ হোসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মেম্বার ছিল এই ডাকাততন্ত্রের, এবং যেই কথাগুলো তৌহিদ হোসেন বলেছেন এর মধ্যে খুব একটা মৌলিকত্ব, নতুনত্ব আছে এইটা বলা যাবে না। কিছু কিছু কথা আছে নতুন কিছু, বাট সব মিলে যেহেতু উনি একটা গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তার কথাগুলোর পরিপ্রেক্ষিতে আমি এই ভিডিওটা করতে যাচ্ছি। সেখানে আপনারা এটাকে তৌহিদ হোসেন যেসব পয়েন্ট আউট করেছেন সেগুলোর জবাব হিসাবেও দেখতে পারেন, কিংবা অ্যানালিসিস হিসাবেও দেখতে পারেন। তবে সবার আগে আমি আপনাদের আজকে অনুরোধ জানাবো যে আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যারা শুনছেন, যেসব বন্ধুরা, তারা তাদের আরো বন্ধুদের, পরিবারের সদস্যদের এবং তাদের সমমনা মানুষদের সাথে আপনারা এটা শেয়ার করবেন। আমরা চাই যে আমাদের এই কথাগুলো আপনাদের কাছে পৌঁছুক। এই চ্যানেলটাকে আপনারা অন্যান্য চ্যানেলের থেকে একটু স্বতন্ত্র দেখতে পাবেন এই জন্য যে এইটার উদ্দেশ্য কিন্তু আমাদের ডে টু ডে ওষুধ বিক্রয়ের মতো যেসব প্রতিনিয়ত ইউটিউব ভিডিও হয় সেটাটি কিন্তু না। কারণ হলো ওষুধ বিক্রয়ের যে প্রতিযোগিতা, সেখানে তো আসলে আমি টিকবো না। আর ওষুধ বিক্রয়টা তো আমরা জানি, এটার ভেতরটাও আমাদের একটু জানা দরকার। আমরা সবাই তো গুলিস্তানে যে মলম এবং সিরাপ বিক্রি হয় ক্যানভাসের মাধ্যমে, এটার সাথে আমরা অনেকেই পরিচিত। যে লোকগুলা এই ক্যানভাসটা করে তাদের তো অনন্য প্রতিভা আছে, তাই না? তাদের সম্মোহন ক্ষমতা এতটাই যে তাদের ক্যানভাস শুনে আমরা অনেকেই এইসব ওষুধ কিন্তু কিনে ফেলি, যেহেতু এই বেশিরভাগ সিরাপ এবং মলম পৌরুষ জাগানোর জন্য তারা বিক্রি করে। কিন্তু দেখুন, এই যে লোকটা এই ওষুধ বিক্রি করছে তার যে